হ্যালো এইচএসসি 25 ব্যাচ, কি অবস্থা তোমাদের সবার? খুব বেশি ভালো থাকার কথা না। এই ভিডিওটা তোমরা যখন দেখবা তোমাদের তখন ঢাকা ভার্সিটির এই ইউনিটের আগে টাইম থাকবে মোটামুটি 20 দিনের মতো, 20-21 দিনের মতো। তো অনেকে ফোর্থ সাবজেক্টের পরিবর্তে তোমরা কিন্তু ইংলিশটা দাগাও এবং তোমরা কিন্তু ভাইয়াকে বলতেছো যে ভাই আপনি একটু গাইডলাইন দেন, এই করেন সেই করেন। বাট টু বি ভেরি অনেস্ট, আমার পেইড ব্যাচগুলো নিয়ে বিভিন্ন ব্যস্ততার কারণে আর সেভাবে সুযোগ হয়ে ওঠেনি। এখন এখানে আমি তোমাদেরকে প্রথমে কয়েকটা কথা বলে নিই। ঢাবির যে ইংলিশটা ইন দ্য রিসেন্ট টাইমস হয়তো বা একটু এমসিকিউ অংশটা সহজ আসতেছে, বাট এইটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, বুঝতে পেরেছ? এবং তোমার কিন্তু এখানে ইংলিশটা জানতে হবে, বুঝতে হবে। তুমি কিন্তু এটা কোনো সময় এক্সপেক্ট করতে পারো না যে আউট অফ নো হোয়ার তুমি ইংলিশ পেরে যাবা। এখানে তোমার হচ্ছে পরিশ্রম দরকার, তোমার শ্রম দরকার, তোমার ব্যাকগ্রাউন্ড নলেজ দরকার। বাট এই লাস্ট মোমেন্টে হচ্ছে যারা আছো এবং চিন্তা করছো এই 20 দিন 22 দিন আমি আসলে কি পড়বো, হ্যাঁ, তাদের জন্য আমি বলতেছি এটা হচ্ছে ঢাবি এ ইউনিটের জন্য, বি ইউনিট কিংবা অন্যান্য ইউনিটগুলোর জন্য ধারাবাহিকভাবে এই চ্যানেলে এবং ফেসবুক গ্রুপ পেজে চলে আসবে গাইডলাইনগুলো। এখন আমি আজকে বেশি কথা বলবো না, আমি আজকে জাস্ট গ্রামার পার্টটা বা আরও স্পেসিফিকভাবে বললে গ্রামার প্লাস ভোকাবুলারি প্লাস হচ্ছে মানে যে পার্টটুকু তোমার এমসিকিউ পার্ট কভার করে, জাস্ট এতটুকু নিয়ে কথা বলবো। রিটেন নিয়ে আমি একটা সেপারেট ভিডিও দিব, কারণ রিটেন এখানে তোমার রেলেভেন্ট হবে না। সো আমাদের 15 মার্কস আসে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কিছু আমাদের রিপিটেটিভ টাইপ আছে, টপিক আছে, কিছু জায়গা আছে, যে জায়গাগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। তো প্রথমে আমি এটা হচ্ছে আমার যে বইটা অ্যাডমিশন ক্রাউনিং টাচ, সেখান থেকে হচ্ছে আমি নিছি, সেখান থেকে নিছি বলতে টপিকের সিরিয়ালগুলো সাজিয়েছি। দেখো মেডিকেলে কিন্তু পার্টস অফ স্পিচ বেশ গুরুত্বপূর্ণ, বাট তুমি যদি খেয়াল করো ভাইয়া ঢাবিতে কিন্তু পার্টস অফ স্পিচ আহামরি গুরুত্বপূর্ণ না। আই রিপিট, আহামরি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এই জিনিসটা গুরুত্বপূর্ণ না। ঢাবিতে তোমার নাউন থেকে যদি প্রশ্ন আসে, আমি তোমাকে বলে দিচ্ছি আহামরি কোনো টাইপ থেকে আসবে না। ওই যে তোমাদের প্রথমে একটা টপিক করাই না, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ বা নাউন থ্রো সাফিক্সেস এন্ড প্রিফিক্সেস এবং পার্টস অফ স্পিচের যে ট্রান্সফরমেশনগুলো একটা থেকে আরেকটা, ওই জিনিসগুলাই চলে আসবে। এটা হচ্ছে নাউনের ক্ষেত্রে। ডিটারমিনার জাস্ট টুকটাক যা পড়াইছি বা বইগুলোতে যা থাকে একটু প্র্যাকটিস করে গেলেই পাবা। প্রোনাউনের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব। প্রোনাউনের ক্ষেত্রে ঢাবিতে কিছু কনসেপচুয়াল জায়গা আছে, যে প্রোনাউনের কেসগুলা কই কই বসে, সাবজেক্টিভ কেস কই বসে, অবজেক্টিভ কেস কই বসে, ধরো লেটের পরে কি বসে, প্রেপোজিশনের পরে তোমার প্রোনাউনের কোন ধরনের কেস বসে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পেন পয়েন্ট এরর বলো বা আরও কিছু জায়গায় প্রশ্ন বলো, প্রোনাউনের কিছু ব্যবহার আছে, কোথায় হু বসবে, হু এভার বসবে, হুম বসবে, হুম এভার বসবে, হুম কোথায় বসবে, হুম কোথায় বসবে, এইটা দিয়ে ঢাবিতে রেগুলার বেসিসে প্রশ্ন আসে। এই পার্টগুলা আমরা প্রোনাউন থেকে দেখব। নাম্বার জেন্ডার থেকে অ্যাজ ইউজুয়াল, এটা খুব আহামরি ইম্পর্টেন্ট না। অ্যাডমিশন ক্রাউনিং টাচ বই বা যে কোনো বইয়ে যা আছে জাস্ট একটু গো থ্রো করলেই পারবা। বা আমি এখানে অ্যাডমিশন ক্রাউনিং টাচ বইয়ের রেফারেন্স না দিয়ে আমি তোমাদেরকে আরেকটা রেফারেন্স এখানে দিতে পারি, যেটা সবার জন্য হচ্ছে ফ্রি অ্যাক্সেস। আমাদের যে চ্যানেলটা ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ, সেখানে যাবা এবং তোমাদের জন্য কিন্তু আমি রেগুলার ক্লাস আপলোড করছি। তুমি জাস্ট ভাই যে এই ক্লাসগুলো দেখবা, তুমি জাস্ট এই ক্লাসগুলো দেখবা, হ্যাঁ, এই ক্লাসগুলো দেখলেই তোমার সব কিছু কাভার হয়ে যাবে, তোমার সব কিছু কাভার হয়ে যাবে। এবং এই ক্লাসগুলোতে ঠিক যতটুকু দরকার অতটুকুই। ধরো আমি অ্যাডমিশন ব্যাচে ফ্রেজ অ্যান্ড ক্লজ পড়াই 2.5 ঘন্টা, বাট এখানে আমি 47 মিনিটে পড়াই দিচ্ছি, এগুলা থেকেই আসবে। ধরো এই ক্লাসটা 1 ঘন্টা 6 মিনিট, ইনফিনিটিভ পার্টিসিপল জেরান্ট, এখানে আমি আসতাম। এটা খুবই কনসেপচুয়াল একটা টপিক। এই যে এই দুইটা টপিক তুমি বই পড়ে 100% কোনো সময় মানে ক্লিয়ার করতে পারবে না যদি তুমি খুব ভালো লেভেলের লার্নার না হও। সো এই দুইটা টপিকের জন্য হলেও আমি এটা হচ্ছে সাজেস্ট করবো, এই প্লেলিস্টটা দেখতে পারো। তারপরে ধরো অ্যাজেক্টিভে মেডিকেলে কি আসে, খুবই নর্মাল যে দুইটা ওয়ার্ড পাশাপাশি থাকলে প্রথমটা অ্যাজেক্টিভ পরেরটা নাউন, তাই না? এই টাইপ থেকে আসবে না। আমাদের একটা টপিক আছে কম্পারিজন অফ অ্যাজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, আমি গোল হ্যাকার্স বা অন্যান্য ব্যাচগুলোতে পড়িয়েছি। এই জিনিসটা একটু দেখবা, ইকুয়াল কম্পারিজন, আনইকুয়াল কম্পারিজন, ঠিক আছে, এবং ছোটোখাটো ইরোড ডিটেকশন, ঠিক আছে। এই কম্পারিজন অফ অ্যাজেক্টিভ বা অ্যাডভার্ব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ঢাবির জন্য, এটা আবার মেডিকেল আসে না। সো এই জিনিসটা আমরা দেখবো। অ্যাডভার্ব থেকে ভাই অ্যাজ ইউজুয়াল, অ্যাজেক্টিভ অ্যাডভার্বের ওই একটা রুলস আছে না, এল ওয়াই থাকলে কি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কে কাকে মডিফাই করছে। ধরো তোমাকে
হচ্ছে কিছু ওয়ার্ড দিয়ে, মানে কিছু ওয়ার্ড দিয়ে বললো এটা অ্যাডভার্ব কিনা, ঠিক আছে। সো এই তিনটা টপিকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর চলে আসো ভার্ব, কনজুগেশন অফ ভার্ব, পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বটা একটু দেখে যায়, ঢাবিতে টুকটুক মানে কিছু টপিক আছে এগুলা থেকে প্রশ্ন দিয়ে দেয়, পজিটিভ ভার্বটা দেখো। বাট ঢাবিতে টিপিক্যালি এটা ট্রানজিটিভ ভার্ব, এটা ইনট্রানজিটিভ ভার্ব, এই ধরনের প্রশ্ন একটু কম আসে, ঠিক আছে। বাট মানে তোমার অ্যাজ এ হোল ভার্বের ক্লাস দেওয়া আছে, দেখে নিতে পারো, ওইটুকু দেখলেই হবে। আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেবো প্রেপোজিশনে। প্রেপোজিশনে আমি পার্টস অফ স্পিচে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। এই প্লেলিস্টে এই ক্লাসটাও পেয়ে যাবা প্রেপোজিশনে। প্রিপোজিশনে বি ইউনিটের ক্ষেত্রে যেটা আসে, তোমার কনটেক্সচুয়াল প্রিপোজিশনের ইউজটা আসে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে। আমি তোমাকে বলে দিচ্ছি ঢাবিতে একটা হলেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসবে, একটা হলেও আসবে। গত বছর আমার ওয়ান শট ক্লাসে ছিল ওই প্রিপোজিশনটা আসছিল, স্যাঙ্গুইন অফ গতবার বা তার আগের বার যে কোনো একবার আসছে, তো ওই ক্লাসটাও দেখতে পারো, প্লাস তোমাদের যে রিসোর্স আছে দেখো। এবং আমি এখানে বলবো প্রিপোজিশন কনটেক্সচুয়াল ইউজ, মানে কোন প্রিপোজিশন কোন কনটেক্সটে ব্যবহার হচ্ছে এইটা পুরো, ঠিক আছে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ইম্পর্টেন্ট। তুমি যদি বলো পার্টস অফ স্পিচে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ কোনটা, ঢাবির জন্য আমি প্রিপোজিশনকে রেফার করব। তারপরে এইটা খুবই ইম্পর্টেন্ট, কনজাংশন অথবা কানেক্টরস। ভাই ট্রাস্ট মি, ঢাবিতে মানে কি বলবো, এটা মানে মেডিকেলে কিন্তু তোমার কনজাংশন থেকে, এবার কি কনজাংশন থেকে আসছিল, হ্যাঁ কনজাংশন কোনটা আইডেন্টিফিকেশন আসছিল, বাট ঢাবিতে তোমার কানেক্টরস বা কনজাংশন থেকে 100% কোশ্চেন আসবে 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 আসবে। কেন আমি তোমারে বলি, তোমাদের যখন কানেক্টরস পড়ে, এটার ওয়ান শট ক্লাসটা দেওয়া আছে এইচএসসির সময়, ওই ক্লাসটা একটু দেখো। আমি কেন দেখতে বলবো জানো ওই ক্লাসটা, আমি তোমাদেরকে কিছু কমার ব্যবহার শিখাই। প্রথম দিকে অনলাইনে যখন পড়াই পোলাপান গালি দিত, ভাই এত কমা নিয়ে এত লাফালাফি করেন কেন আপনি। ভাই ঢাবিতে 17, 18, 19 তখন এই প্রশ্নগুলো আসতো। কানেক্টরসের ব্যবহার তোমার একটা আসবে ঢাবিতে। কোহেসিভ ডিভাইস, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মেডিকেলের টিচার একটু এটা বোঝে না, কারণ তারা ডাক্তার, ভাই ইংলিশ তাদের ব্যাপার না। বাট ঢাবিতে তো যারা হচ্ছে ইংলিশ প্রশ্নটা করে তারা তো ইংলিশেরই টিচার। সো কোহেসিভ ডিভাইস বা কানেক্টরস খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় ইংরেজির ক্ষেত্রে। সো এটা থেকে একটা প্রশ্ন আসবে, তুমি ধরেই নিতে পারো। ইন্টারজেকশন থেকে আহামরি কিছু না, এক পাতা স্লাইড, ওইটা দেখে গেলেই হয়েছে। বাট দেখো প্রশ্ন আসছে, জাস্ট এক পাতা স্লাইড, ঠিক আছে, গেল। তারপরে এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, রাইট ফর্মস অফ ভার্ব, কন্ডিশনালস। এই তিনটা নিয়ে আমি বলবো। এইটার টেন্স, সিকোয়েন্স অফ টেন্সের আমার গোল হ্যাকার্সের প্রথম ক্লাসটা এখানে দেওয়া, ওইটা অবশ্যই করবা। ওখানে টেন্স, সিকোয়েন্স অফ টেন্সে কি আসবে, কিছু অ্যাডভার্ব থাকলে কি হয়, ধরো লাস্ট নাইট থাকলে কি হয়, এগুলো আসবে। বাট শুধু লাস্ট নাইট থাকলে যে এইটা, ধরো আমি তোমাকে বলতেছি কি উদাহরণ দেওয়া যায়, ধরো ইয়ের দিয়ে একটা উদাহরণ আছে বা অন্য কিছু একটা দিয়ে আছে, ওইটা তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসাবা না ইনডিফিনিট টেন্সে বসাবা, তোমার ওই কনটেক্সটগুলো বুঝতে হবে। যেরকম ধরো ডোন্ট মেক টু মাচ নয়েজ, আই এম ট্রাইং টু রিড, অথবা এরকম কিছু একটা তোমার চলে আসলো। কনটেক্সচুয়াল টেন্সের যে ইউজগুলো এটা বুঝতে হবে। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওই যে বাই প্লাস টাইম ফ্রেম, যে বাই দ্য ইয়ার অফ 2035 ধরো সায়েন্টিস্ট উইল হ্যাভ কি ইনভেন্টেড দ্য কি ক্যান্সার কিওর অর সামথিং। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা ফিউচার পারফেক্ট টেন্সের কোটি % ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আফটার বিফোরের ব্যবহারটা দেখে যাইতে পারো, এরকম টেন্সের ভেতরে কিছু ইউজ আছে না, ওই জিনিসগুলো দেখবা। তারপরে হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমার বইয়ে 44টা টাইপ আছে, 44টা টাইপ দেখে যাও, 44টা বা 32টা টাইপ আছে, আমার এই মুহূর্তে খেয়াল নেই, ওইটা দেখে যাও। জাস্ট ওই টাইপগুলো দেখলে বা আমি যে ক্লাস আপলোড দিব করলেই হয়েছে, এর বেশি এখানে কিছু লাগবে না। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। কন্ডিশনালস থেকে ঢাবিতে একটা প্রশ্ন আসবেই, তোমাদের সময় আসবেই। কন্ডিশনালসের মধ্যে দেখো, আমি যখন ওটা পড়িয়েছি কন্ডিশনালস, ওই আমার প্রথম ক্লাসের কথা বলছি, থার্ড কন্ডিশনালস দুইটা ফর্ম আসছে। এই দুইটা ফর্ম হচ্ছে স্টুডেন্টরা গুলায় ফেলে, এবং থার্ড কন্ডিশনালস থেকে কিন্তু রেগুলার প্রশ্ন আসতেছে। এবং তোমাদের ভাগ্য ভালো থাকলে থার্ড কন্ডিশনালস থেকেই প্রশ্ন একটা চলে আসবে। আমি তোমাদের দুইটা ভ্যারিয়েশন পড়াই না থার্ড কন্ডিশনালসে, সেখান থেকে চলে আসবে, ঠিক আছে। এবং সেকেন্ড, অনেক সময় তুমি দেখবা তোমার লাগতেছে থার্ড কন্ডিশনালস, বাট দেয়া আছে সেকেন্ড কন্ডিশনালস। এই যে মার প্যাচগুলো, ছোট টুকটাক বিষয়গুলো আছে, এখান থেকে ঢাবিতে প্রশ্ন আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। ধরো খুব 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। ভয়েস ন্যারেশন আহামরি না, জাস্ট একটু দেখে নিবা ভয়েস ন্যারেশন ট্রান্সফরমেশন। বাট এরপরে আমাদের যে টপিকটা আছে সাবজাংটিভ, ধরো এই ওয়ার্ডগুলা থাকলে মানে সাবজাংটিভ কিরকম হয়, এই ব্যাপারগুলা কিন্তু ইম্পর্টেন্ট, ঢাবির জন্য ইম্পর্টেন্ট, বুঝছো। দেখছো একবার প্রশ্ন আসলেও এটা আমার মনে হচ্ছে আসার মতো, সাবজাংটিভ ওয়ার্ডসগুলো একটু দেখে নিবা। আর্টিকেল আহামরি কিছু না, জাস্ট ধরো কিছু আছে ওই যে ভাষার নামের আগে, তারপর জাতির নামের আগে,
কিছু মার্কি ইউজ আছে না। তারপর ধরো তুমি মসজিদে বা মন্দিরে কোনো একটা কাজে গেছো, মানে তোমার পারপাস সার্ভ করতে গেছো তাইলে একরকম, আর তুমি অন্য কাজে গেছো আর্টিকেল অন্যরকম। তারপর ধরো ভাওয়েল কনসোনেন্টের যে টুকটাক বিষয়গুলো এগুলো যেগুলো হয়েছে আর্টিকেল নিয়ে আহামরি প্যারা খাওয়ার কিছু নেই। পাঞ্চুয়েশনটা ইম্পর্টেন্ট। অনেকে বলবে যে ভাই পাঞ্চুয়েশন কি পড়বো, ওই যে কানেক্টরস পাঞ্চুয়েশন একসাথে পড়াই না, ওই পার্টটুকু ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে ধরো কোহেসিভ ডিভাইসের সাথে এই পাঞ্চুয়েশনের রিলেশন। ফ্রেমিং কোয়েশ্চেন মানে নর্মাল কোয়েশ্চেন, বাট ট্যাগ কোয়েশ্চেন 100% আসবেই। ট্যাগ কোয়েশ্চেন, কন্ডিশনালস, ট্যাগ কোয়েশ্চেন। একটা জিনিস খেয়াল রাখবা, ঢাবিতে প্রতিবার হয় ট্যাগ কোয়েশ্চেন নয় কন্ডিশনালস, বা দুইটার মধ্যে দুইটাই, এইগুলা থেকে প্রশ্ন আসবেই, এই দুইটা আসবেই। ট্যাগ কোয়েশ্চেন, কন্ডিশনালস, প্রিপোজিশন, এই তিনটার থেকে অন্তত মানে তিনটা প্রশ্ন তো আসবেই, চারটাও চলে আসতে পারে। সো এই তিনটা টপিকের গুরুত্ব বুঝতে পারছো। এমবেডেড কোশ্চেনটা বুঝে যাবা, এমবেডেড কোশ্চেনটা থেকেও ট্যাগ কোশ্চেন না আসলে এমবেডেড কোশ্চেন দিয়ে দিতে পারে, ঠিক আছে। তারপর ধরো প্যাসেজ এখন আসার চান্স খুব কম, বাট আমি গোল হ্যাকার্সে বলো, যেহেতু আমি বারবার নাম নিচ্ছি, আমার হচ্ছে এটা অ্যাডমিশন ব্যাচ, আমি কিন্তু 23টা প্যাসেজ দিয়ে দিচ্ছি। সো পরীক্ষার আগে আরও শর্ট করে দিব বা তোমাদের সাজেশন দিব, ওই প্যাসেজগুলো একটু দেখে যাবা। প্যারালালিজম, রিডান্ডেন্সি আহামরি ইম্পর্টেন্ট না, এখানে জিনিসই কম, সো অতটুকু দেখলেই পেরে যাবা। এখন তোমাদেরকে ওভারঅল যদি কথা বলি, যে আসলেও ঢাবির গ্রামারটা সহজই হয়, তোমার জাস্ট বুঝতে হবে কি আসে কি আসে না। বাংলাদেশের 95% স্টুডেন্ট কোহেসিভ ডিভাইস মানে কানেক্টরসের সাথে পাঞ্চুয়েশনের ব্যবহার বুঝে না, দুর্ভাগ্যজনকভাবে অনেক শিক্ষকরাও বুঝে না, ঠিক আছে। কিন্তু ঢাবিতে এটা লাগবে লাগবে লাগবে। তুমি খুলে দেখো পাঞ্চুয়েশন থেকে ঢাবিতে প্রশ্ন দু একবার আসছে, ঠিক আছে, এটার সাথে এটা রিলেশন। সো ওই রিলেশনশিপসগুলো বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন অনেকে বলবা ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপার পড়বো না। হ্যাঁ, ইংলিশ ফার্স্ট পেপার তোমার সবচেয়ে বেশি দরকার ইমপ্লিসিট নলেজের জন্য। ইমপ্লিসিট নলেজ মানে কি, এটা তোমার লুকায়িত নলেজ, বাট তোমার এটা কাজে লাগবে। এবং রিটেনের সময় আমি ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো, ওভারঅল ভোকাবুলারির জন্য ইংলিশ ফার্স্ট পেপার খুব বেশি ইম্পর্টেন্ট। এখন বলবা ভাই আমার টাইম নেই, আমি কি করব? তুমি যে কোনো বই থেকে, যে কোনো শিট থেকে তুমি ইএফটি ইংলিশ ফর টুডে যে আমার সিলেক্টেড বা সিলেক্টিভ প্যাসেজগুলো আছে, গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো পড়ো। ভাই আমি তোমার কয়েকটা খাঁটি কথা বলি, টিচাররা কি তোমার মানে কোনার থেকে প্রশ্ন করে না রে ভাই। ধরো যারা হচ্ছে ঢাবির টিচার তারাই বই লিখছে, ঠিক আছে, রাইটারের নামগুলো দেখো, ঢাবির ইংলিশ ডিপার্টমেন্ট, আইইআর, তারপরে হচ্ছে লিঙ্গুইস্টিক্স, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এই ডিপার্টমেন্টগুলোর টিচাররা প্রফেসর লেভেলের লোকজনই লিখছে। ভাই সে জানে ম্যান্ডেলা প্যাসেজ থেকে যদি একটা মানে ওয়ার্ড দেওয়া লাগে, এমানসিপেশন আর ফ্রিডমের মধ্যে পার্থক্যটা ঢাবিতে আসছে, এটা দিতে হবে, সে জানে। সো আমরা পড়ানোর সময় আমরাও জানি যে এই ওয়ার্ডটা আসলে এই ওয়ার্ডটাই আসবে। ধরো একবার আসলো ডিজলভ ওয়ার্ডটা আসে না, রিট্রাইভাল এগুলা তোমার আসে না। এই মার্কি ওয়ার্ডগুলো চিনতে হবে যে এই প্যাসেজ থেকে আমার এই ওয়ার্ডটা আমি শিখছি। ভাই বেশি না, 5টা বা 7টা করে তুমি হচ্ছে ওয়ার্ড শিখো, তুমি 100 থেকে 150 ওয়ার্ড শিখে যাও নতুন, তোমার কমন পড়বে। এই জিনিসটা তোমার আন্ডারস্ট্যান্ডিং এ থাকতে হবে, ভাই এইটা পড়তে হবে, এটা আসার মতো। হ্যাঁ, সব আসবে না, বাট ম্যাক্সিমাম জিনিসে আসবে, এবং ওইটা তোমার ওই কাজে লাগবে, রিটেনে কাজে লাগবে, এবং এখানেও টুকটাক কাজে লাগবে। দেখো সিনোনিম, অ্যান্টোনিম, সিনোনিম থেকে রেগুলার 3টা, 2টা, 4টা, 2টা, 3টা, এইটা কোথা থেকে পড়বো? প্রথমে ইএফটি আর পাস্ট ইয়ার কোয়েশ্চেন কি ভাই এখন এই মুহূর্তে পাস্ট ইয়ার কোয়েশ্চেন কি আছে? ঢাবির যত ইউনিট আছে এ বি সি যা আছে, আইবি এটা দরকার নাই, আইবি এর ওয়ার্ডটা একটু আলাদা, ঠিক আছে, বাট সময় থাকলে দেখতে পারো। তারপর হচ্ছে বিসিএস, মেডিকেল যা আছে সব দেখবে। এখন বলবা ভাই আমার হাতে এত টাইম নেই, তাহলে যে কোনো বই যেখানে সুন্দরভাবে আসছে সেখানে তুমি কইরো, বা আমার অ্যাডমিশন ক্রাউনিং টাচ বইয়ে রেফারেন্স সহ আছে যে ঢাবিতে এটা এত সালে আসছে, এই অপশনটা আসছে, এইটা সহ আসছে, তুমি ওখান থেকেও দেখতে পারো। ওখান থেকে দেখলে আমি ভোকাবুলারির জন্য সবসময় আমার বইটা সাজেস্ট করি, কারণ এটা তো আমি গুছাইছি, আমি জানি যে এটার পেছনে কি পরিমাণে এফোর্ট দেয়া, এবং স্টুডেন্টরা সবচেয়ে কম টাইমে এইটা 329 পাতা 38 পাতা এরকম বই তাদের দরকার অ্যাডমিশনে। 700-800 পাতা 1100 পাতা বই পড়ার আসলেও ইন্টারের কোনো মানে গুরুত্বপূর্ণ কিছু না। কারণ একটা কথা মনে রাখবা, দ্য লেস ইজ মোর। তোমার অ্যাডমিশনে এইভাবে আগাতে হবে যে যেটা অল্প সেটাই তোমার জন্য যেন বেশি হয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য আমি ট্রিক্স দিয়ে আমার একটা ভিডিও আছে, এটা আবার আপলোড দিয়ে দিব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এইচএসসির সময় দিছিলাম 19 মিনিটে 300 আর সামথিং প্রিপোজিশন পড়ে দিছি। ওই প্রিপোজিশনগুলো দেখবা, পাস্ট ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখবা, তাহলে সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গেল। গ্রুপ ভার্ব নিয়ে আমি একটু কাজ করার ট্রাই করব নতুন আঙ্গিকে। বা
এখানেও তোমার কমন গ্রুপ ভার্বগুলা ডাই বলো, লুক বলো, এগুলো তো মেডিকেলের জন্য, পুট বলো, পুট ঢাবির জন্য পুট, এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। পুট গ্রুপ ভার্বটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। ইডিয়মস, প্রোভার্বস, এইটা কই আসে মেইনলি ঢাবির সি ইউনিটে, রিটেনে, তোমার ট্রান্সলেশনের ক্ষেত্রে আসে। বাট এগুলো একটু জেনে রাখবো, কারণ দেখো ইডিয়মস থেকে কিন্তু 2 বছর আগে 2টা প্রশ্ন আসছিল। আচ্ছা, তারপরে হচ্ছে ধরো স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এক্ষেত্রেও আমার বইয়ের কথাই বলবো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুব সুন্দরভাবে টাইপ ওয়াইজ গুছায় দাও, ওইটা একটু দেখে যাইতে পারো। স্পেলিংগুলাও বইয়ের গুলাই দেখতে পারো, টেক্সট বুকের বা অ্যাডমিশন ক্রাউনিং টাচেরটা দেখতে পারো। সো এগুলা যদি দেখো মোটামুটি তোমার কাভার হয়ে যাবে। এখন আমি কয়েকটা কথা বলি, যাদের প্রিপারেশন খুব ভালো, ভাই আমার মোটামুটি আছে রিভাইজ কিভাবে দিব। তুমি যদি আমার যে কোনো ব্যাচের স্টুডেন্ট হও, বা ধরো তুমি যে কোনো জায়গায় অ্যাডমিশনে পড়ছো, ইংলিশটা পড়ছো, তুমি সেই টিচারের ক্লাস নোট এবং তুমি যে বইটা পড়ছো, নতুন করে তোমার বইয়ের দরকার নেই, তুমি যে বইটা পড়ে আসছো, নট নেসেসারিলি আমার বইটাই পড়তে হবে, তুমি যার বই পড়ছো তুমি সেই বইটাই 1 থেকে 2 বার গো থ্রো করো, এবং তোমার কমন প্রশ্নে ভুল করা যাবে না। তুমি এখন যত বেশি পারো মডেল টেস্ট দাও, যত বেশি পারো এক্সাম দাও, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যত বেশি পারো প্র্যাকটিস করো। হ্যাঁ, তুমি যত বেশি পারো প্র্যাকটিস করো। ধরো তুমি প্র্যাকটিস করতে করতে কিন্তু বুঝবা, আমি কিন্তু তোমাদের সব কিছুই দেখাই দিছি, মানে এরকম কিছু নাই যে কোনো কিছু নাই। এবং ইউটিউবে তো প্রচুর ফ্রি ক্লাস দিতেইছি, 7 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাস পাবাই। ঢাবির পরীক্ষার মোটামুটি তো অনেক আগেই পাচ্ছ, তাই না? অনেক আগে না হইলেও পাচ্ছ তো, তাই না? এই ক্লাসগুলো একটু রেগুলার করো, এক্সাম দাও। এবং এক্সাম দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, যে তুমি কত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করতেছো, এটাও যেরকম ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি কত বেশি কোয়ালিটি প্র্যাকটিস করতেছো, ঠিক আছে? ধরো একটা প্রশ্ন একবার আসছিল, জেরান্ড ইজ রিলেটেড টু দিয়ে আসছে, তুমি সারা জীবন পড়তেছো জেরান্ড ইজ রিলেটেড টু দিয়ে কিছু একটা আসছে, তুমি এটা মুখস্থ করে ফেলছো, তুমি বুঝতেছোই না জেরান্ড ইজ রিলেটেড টু মানে কি। হ্যাঁ, এখন টিচারের মন চাইলো, মানে এটা নেসফিল্ডের বইয়ে আছে, একজন গ্রামারিয়ান সিমিলার টু দিয়ে দিল, ভাই দুইটার উত্তর কিন্তু আলাদা, রিলেটেড টু হইলে উত্তর একটা, সিমিলার টু হইলে একটা। আমি কিন্তু এগুলা ক্লাসে পড়াই দিছি, সো তুমি যে যে জায়গায় আটকাইতে পারো আমি তোমাকে দেখাই দিছি, এবং এগুলো ফ্রি ক্লাসেও আছে। এই জিনিসগুলো একটু পড়ো, রেগুলার একটু পড়াশোনা করো, প্র্যাকটিস করো, যত পারো এক্সাম দাও, এবং সৃষ্টিকর্তার আনুগত্য লাভের জন্য যে যার ধর্ম মতে প্রার্থনা করো, নামাজ পড়ো, ঠিক আছে? এবং একটু নিজেকে মেনটেন করার ট্রাই করো, ঠিক আছে? আশা করি ভালোই হবে। ইংলিশ আহামরি কঠিন কোনো সাবজেক্ট না, জাস্ট এই ব্যাপারগুলো খেয়াল রাখলে, এবং আমি কিন্তু তোমাকে মুখ দিয়ে অনেক কোয়েশ্চেন বলে দিচ্ছি, এই জিনিসগুলা থেকেই আসবে। তুমি পরীক্ষার পরে সেইখানে লিখে যাও আসছে কি না আসছে, ঠিক আছে? সবার জন্য শুভকামনা রইল। ভিডিওগুলো ভালো লাগলে একটু ভাইয়ের সাথে যুক্ত হয়েও, ভাইয়ের ফেসবুক গ্রুপ, পেজ, ঠিক আছে, এগুলোর সাথে যুক্ত হয়ে যেতে পারো। এবং যারা একদম 15 দিন বা 20 দিনে তুমি চাচ্ছ ভাই আমার সবকিছু একসাথে আপনি গুছায় দেন, আমি ফ্রি ট্রি বুঝি না, আমার একসাথে সবকিছু গুছায় দেন, তারা এই যে অ্যাডমিশন ইংলিশ ব্যাচ, যেটা আমার ব্যাচ গোল হ্যাকার্স, এখানে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? এখানে আমার সব ক্লাস নেওয়া শেষ, আরো 7 দিন আগেই শেষ, গুছায় দেওয়া আছে। ফার্স্ট পেপারের 23টা ক্লাস, তোমার 23টা ক্লাস করতে হবে না, সিলেক্টিভ যে কয়টা দরকার তুমি সেই কয়টা করবা। গ্রামারের প্রায় 16-17টা ক্লাস আছে, এগুলা করতেই হবে, বা স্লাইডটা দেখলা। এবং রিটেন, আমি তোমাকে একটা মানে রুলো বাস্তবতা বলি, রিটেন বাংলাদেশে যত বই দেখো উইথ ডিউ রেসপেক্ট, যতজন মানে যত জায়গায় যত কন্টেন্টই দেখো, রিটেন কন্টেন্ট না ম্যাক্সিমাম 95% হচ্ছে সাব স্ট্যান্ডার্ড, বিলো স্ট্যান্ডার্ড। যেহেতু 95% কন্টেন্ট সাব স্ট্যান্ডার্ড, বিলো স্ট্যান্ডার্ড, এজন্য 90% স্টুডেন্ট হচ্ছে ফেল করতেছে রিটেনে। কারণ টিচাররা তো যখন তোমার খাতায় হচ্ছে লেখা দেখবে, টিচাররা তোমার খাতায় তুমি কি লিখেছো সেটা দেখবে, তুমি কোন ভাইয়া কোন টিচারের কয় লাখ কয় কোটি সাবস্ক্রাইবার তার ক্লাস করেছো, কত বিখ্যাত টিচারের ক্লাস করেছো, ওইটা কিন্তু খাতায় লেখা থাকবে না, তোমার পারফরমেন্স লেখা থাকবে। এবং এই সাব স্ট্যান্ডার্ড, বিলো স্ট্যান্ডার্ড লেখাগুলো লেখার কারণেই ফেল করে। আমি একটা রাইটিং এর ভিডিও বানাবো, তোমাদেরকে দেখাবো কি ভুলগুলো হয় বা কি কি জিনিসগুলো তোমরা মাথায় রাখবা। সো এর আগ পর্যন্ত ভালো থাকো সবাই, সবার সাথে দেখা হবে নেক্সট সেশনে, এবং বেস্ট অফ লাক সবাইকে।